খুবই ধন্যবাদ। দেখেন, আমি আপনার লাস্ট কথা থেকে টান দিয়ে শুরু করি। দেখেন, মূল্যবোধের ব্যাপারটা বাংলাদেশে কেমন, মূল্যবোধের মানে কি বলে, নীতি আদর্শের কথাটা বললেন, তো আদর্শের ব্যাপারটা বাংলাদেশে কেমন? আদর্শের ব্যাপারটা বাংলাদেশে হলো এরকম যে আমি আদর্শ, সত্যবাদিতা, নীতিবাদিতা আশা করবো অন্যের কাছ থেকে, আমি নিজে হব না। হ্যাঁ, ও হবে ভালো, আমি হব চোর। এইটা হলো আদর্শের ব্যাপারে আমাদের মোটামুটি কমন পজিশন। হ্যাঁ, দেখেন, আমি সম্প্রতি একটা বই পড়তেছিলাম আশিস নদীর, ব্রেকফাস্ট উইথ এভিল অ্যান্ড আদার রিস্কি অ্যাডভেঞ্চার। সেখানে ওনার একটা চ্যাপ্টার আছে আইডিয়ালিজম, ইডিওলজি অ্যান্ড টোটাল পলিটিক্স। সেটা আমি এর আগেও শোতে হালকা আলাপ করছি, তো আজকে ফার্মার সাথে রিলেট করে একটু বিস্তারিত বলার সুযোগ নেই। আইডিয়ালিজম কিন্তু সমাজে থাকে, এটা হলো ন্যাচারাল ফ্লোর মধ্যে, যেমন আমরা ধরেন অক্সিজেনের মধ্যেই আছি। হ্যাঁ, তো সেখান থেকে আইডিওলজিক্যাল মানে আইডিয়ালিজমের মধ্যেই সমাজ থাকে। যে কোনো পলিটিক্যাল কমিউনিটি তার একটা মানে বাই নেচার একটা আইডিয়ালাইজ ফর্ম থাকে। হ্যাঁ, আপনি হেগেলিয়ান সেন্সেও এটা বুঝতে পারেন। কিন্তু সেখান থেকে আপনি যখন একটা পার্টিকুলার ইডিওলজিকে টান দিয়ে সেটাকে আপনি ধরেন ইনস্টলাইজ করবেন, মানে ধরেন আপনার পার্টির জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক, সেখান থেকে সেই কমিউনিটিটা, হ্যাঁ, আপনি ইডিওলজি বেস সেটাকে রান করাইতে পারেন, চালু করাইতে পারেন। সেই ইডিওলজি বা মতাদর্শ ভিত্তিক যখন হবে, তখন সেইটা যে রাজনীতি গড়ে তুলবে সেটা হবে টোটাল পলিটিক্স। এবং টোটাল পলিটিক্স কি করবে? টোটাল পলিটিক্স আইসা খুব সুন্দরভাবে একটা টোটালিটেরিয়ান সিস্টেম, একটা ফ্যাসিবাদ কায়েম করবে। ফলে আমি যখন বারবার বলি যে দেখেন, লোকজন আমাদের কিন্তু বিএনপির লোক মনে করে, হ্যাঁ, কিন্তু বিএনপি কিন্তু কোনোদিনও মনে করে না যে আমরা বিএনপির। এবং আরেকটা বড় কথা যে বলে বিএনপির কোনো বুদ্ধিজীবী নাই, বিএনপি কালচারাল লোকজন প্যাট্রোনাইজ করে না, বিএনপি তো জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এগুলো কোনো গুরুত্ব দেয় না। ওকে, ফাইন, এক্সিলেন্ট, ও এটা গুরুত্ব দিতে যাবে কেন? আপনি ভালো কাজ করবেন, কোনো একটা মানে ধরেন যে চিন্তাশীল কাজ করবেন বা ক্রিয়েটিভ কাজ করবেন, বিএনপি মনে করবে বাই ডেফিনেশন এটা ওর হয়ে গেছে। কারণ সে এইভাবে যে দেখে, ও যে আওয়ামী লীগের মতো যে কিছু দালাল পুষে নাই, বুদ্ধিজীবী পুষে না, হ্যাঁ, এইটার কারণে অনেকে মনোক্ষুণ্ণ হয়। আমি বলি বিএনপি এই নীতিতেই থাকা উচিত। কেন সেটা থাকা উচিত? সেটা হলো যে দেখেন, সে আমি এর আগেও আলোচনা করলাম, এই আলোচনা তো আছে দীর্ঘদিন ধরে, বিএনপি পন্থী বুদ্ধিজীবী, বিএনপি পন্থী শিক্ষক, বিএনপি পন্থী সাংবাদিক, নিজ দায়িত্বে হয়। কিন্তু আমাদেরও তো বিএনপি পন্থী বলে, বিএনপি তো বলে না, পাবলিক বলে। বিএনপি স্যার আর সবাই আমাদের বিএনপি পন্থী মনে করে। এটা ইন্টারেস্টিং না? তো এইটা কেন? এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হইল যে ধরেন আপনার এই যে আইডিয়ালিজম থেকে ইডিওলজি, হ্যাঁ, এবং এই ইডিওলজিকে টোটাল পলিটিক্সে রূপান্তর করা, এই অবস্থাটাকে যদি আপনি, এই জন্য বলতেছিলাম যে সমাজে ইডিওলজির তর্কটা থাকবে, সমাজে বিভিন্ন ইডিওলজি ফাইট করবে, তাদের মধ্যে ডায়ালজিক্যাল একটা ফর্ম থাকবে, কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেসড। এবং সে ভ্যালু বেসড কথাটা অ্যাবস্ট্রাক্ট ডেফিনেটলি, কিন্তু সে ভ্যালু বেসড রাষ্ট্রমন্ত না, প্রতিষ্ঠান। সে ভ্যালুটা যদি আপনি প্রতিষ্ঠানে ফিট করতে পারেন, ফার্ম ভাই হয়তো আরও বলবে, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। দেখেন, আপনার ওয়েস্টার্ন মডেলের ডেমোক্রেসিও যদি আপনি ফলো করেন, সেখানে কিন্তু ফেথের ফ্রিডম কোনো সমস্যা নেই, ফেথের ফ্রিডম আছে। সেই তুলনায় তো বরং আমি মনে করি যে বাঙালি মুসলমান, হ্যাঁ, এইটা তো সংখ্যা, এটা বারবার পুরানা কথাই, মানে এরা সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি তারা মাইনরিটি। এইখানে ধরেন সার্বজনীন দুর্গা উৎসব হয়, ঈদ কিন্তু সার্বজনীন না, ঈদ হলো মুসলমানের উৎসব। ফলে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে খেয়াল করতে হবে। এখন মুসলমানরা যে, আপনি মুসলমানরা কিছু করলে সেটা রিয়াকশনারি, কিন্তু অন্য, আমি নাম না নিয়ে বলি, অন্য ধর্মের অন্য কিছুর করলে সেটা সার্বজনীন, সেটা সাংস্কৃতিক। এই যে দৃষ্টিকোণটা, মানে আপনার সমস্ত, ধরেন একটা লোক কোরআনিক বিষয়ের উপর প্রচুর জ্ঞান রাখে বা বুখারী শরীফের উপর ভালো পাণ্ডিত্য রাখে, ও কিন্তু জ্ঞানী হবে না। জ্ঞানী হবে কে? যে লোকটা ধরেন আপনার ধরেন যে লতা পাতার কলা বৃক্ষ কাব্য সাহিত্যের চর্চা করতে পারে, সংস্কৃতি ছন্দের আলোকে বাংলা সাহিত্যের ভবিষ্যৎকে এই বিষয়ে ভালো সন্দর্ভ রচনা করতে পারে, ও জ্ঞানী। ও জ্ঞানী না। ফলে আপনি জ্ঞানের যে আওয়ামীকরণ করছেন, হ্যাঁ, আপনার পুরো নলেজ সিস্টেমের যে আওয়ামী ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাই দিচ্ছেন, এইটার কি ফয়সালা হবে? এটার ফয়সালার জন্য আপনাকে থিওরিটিক্যাল ভায়োলেন্স লাগবে। থিওরিটিক্যাল ভায়োলেন্সটা আপনি কীভাবে করবেন, তার একটা হিস্ট্রিক্যাল রুট ধরে আপনার করতে হবে। সেটার জন্য আমি যেটা বলি যে আপনার এই যে আওয়ামী ন্যারেশনটা, এই যেটা বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির যে বয়ানটা, যেটা ধরেন কলকাতার 19th সেঞ্চুরির রেনেসার মধ্য দিয়ে আসলো, এটাকে আমি বলি সাবলেট কলোনিয়ালিজম। মূল কলোনিটা কলকাতায়, তার সাবলেট হিসাবে ঢাকা যে নিল, হ্যাঁ, এই যে ঢাকার ইনফিরিয়র ইন্টেলেকচুয়াল ক্লাস, হ্যাঁ, এইটা তো ধরেন গ্লোবালি তো দূরের কথা, একটা নেপালের লোকের শিল্প সাহিত্যের ব্যাপারে কোনো আগ্রহী নেই। ফলে আমাদের এখানে যে এন্টার এই যে মুজিব কোটবাদী কবি সাহিত্যিক তৈরি হইল, তৈরি হওয়ার এই যে গার্বেজ, এরা যে এই যে কাগজ কলম নষ্ট করলো, বছরের বছর বইমেলা করলো, হ্যাঁ, এগুলো পরিবেশের যে ক্ষতি করছে, এর জন্য তো এদের শাস্তি হওয়া উচিত।
শিল্প সাহিত্যের নামে প্রতারণা করছে জাতির কাছে, এটা তো অন্য ব্যাপার। হ্যাঁ, এরা যে ম্যাটেরিয়াল ক্ষতিটা করছে, এই দিস্তায় দিস্তায় কাগজ ধরেন নাম না পুটন দা একজন, তার স্বপ্ন কি শেখ মুজিবুর নিয়ে দিস্তায় দিস্তায় সে উপন্যাস লিখবে, 5 খণ্ডের উপন্যাস লিখতেছে, এটা ফেক ক্যারেক্টারকে। ফলে এই যে ট্রুথের মূল্যায়ন না করা, তার নিজের মধ্যে ট্রুথ কনসিপ্ট না করা, এর ফলে হয় কি আত্মশক্তি নষ্ট হয়ে যায়। একটা জাতির যদি আত্মশক্তি নষ্ট হয়ে যায়, তার হইলো আপনার অন্টোলজিক্যালি সে ডাই হয়ে যায়, সুইসাইড করে ফেলে, তখন আর তার দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। ফলে আপনার অন্টোলজিক্যাল সুইসাইডাল একটা নেশনকে আপনি খুব দ্রুত একটা ডেমোক্রেটিক প্রসপারাস এবং খুব সমৃদ্ধ জাতিতে পরিণত করবেন, এটা হয় না। ফলে এই টাইমটাকে আমি বলতেছি একটা পোস্ট নর্মাল টাইম। এই টাইমটাতে এনার্কি হবে, সেই এনার্কিটা যত দ্রুত আমরা ধরেন মিনিমাইজ করে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে যাবো, ততই হয়তো আমরা সুবিধা করতে পারবো। ফলে আপনার কথা কনক্লুশন 1 মিনিটে শেষ করে দিই। ফলে ইডিওলজিটা থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেস, মানে প্রতিষ্ঠানগুলো হবে ভ্যালু বেস। হ্যাঁ, তাহলে আইডিয়ালিজমের এই ধরেন আইডিয়ালিজমের সাগরের মধ্যে যে আমরা আছি বিভিন্ন কমিউনিটি, হ্যাঁ, কেউ ডুগডুগি বাজায় মনে করবে যে বাংলাদেশে আগায় নিয়ে যাবে, কেউ মনে করবে না এখানে ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র গঠন করে আগায় নিয়ে যাবে, আবার কেউ মনে করবে না হ্যাঁ মানে আপনার ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার। হ্যাঁ, এবং আপনার এই জেনজি যে কাজটা করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জেনজি যেটা করলো যে তার হিস্ট্রিক্যাল সাবজেক্টিভিটি, যেটাকে বলে ঐতিহাসিক কর্তাসত্তা, সেই কর্তাসত্তার মধ্যে কিন্তু এরা ছিল না। ও আগেও বলছি আমরা, তার বাপ দাদার হইলো 71, বাপের হইলো 90। এই জায়গাটা আমরা পরে আসি। জি, তো ফলে এই যে ইতিহাসের কর্তাসত্তার মধ্যে সে হাজির হইল, হাজির হওয়ার মধ্যে দিয়ে কিন্তু সে এই সময়ে আর কোনো ইডিওলজিক্যাল প্যানপ্যানানি শুনতে চায় না। সে বরং দেখবেন যে আপনার কওমি, তারপরে হইলো হুজুর, তারপরে হিজাবি, তারপরে হইলো আপনার হইলো স্লিভলেস, সব কিন্তু একসাথে ছিল মাঠে। হ্যাঁ, ফলে মাঠের এইবারে চিত্রটাও যদি আপনি দেখেন, ফলে ওই যে ফার্মবাই যেটা বলতেছিল ক্লাব বেস পলিটিক্সে কিন্তু কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই ক্লাবই কিন্তু ফেস্টিভ করতে করতে হ্যাঁ বিদায় পৃথিবী বললে হাসিনারে আউট করে দিচ্ছে। ফার্ম আব্দুল সালাম। জি, প্রশ্নটা আরেকবার। হ্যাঁ, প্রশ্ন যেটা ছিল যে এই যে আপনি যেটা বলছিলেন যে ক্লাবের কথা, এবং আমি বলছিলাম যে এদের মধ্যে তো নানান জনের নানান মত, নানান পথ, নানা রকমের কনফ্লিক্ট, এবং সেটা একটা ডেমোক্রেটিক পার্টি না হলে, পার্টির মধ্যে ডেমোক্রেসি চর্চা না থাকলে যে অভিযোগটা আমাদের এখানে আছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই অর্থে ইনস্টিটিউশন হিসেবেও গড়ে উঠছে না, তো এতে তো সংকট আরও বাড়বে। এবং সাধারণভাবে আবার আরেকটা পারসেপশন আছে, এর তো ইডিওলজি নেই, এর তো কোনো আদর্শ নেই, এর তো কোনো চরিত্র নেই, সেটা। এবং এই ধরনের পলিটিক্যাল পার্টি আবার একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে কতটা ভূমিকা রাখতে পারে। আর রনির কথা তো শুনলেনই আপনি, সেখানেও যদি এখানে দুইটা ডিফারেন্ট কথা আছে। একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি এবং জামায়াত ইসলামী, এই দুইটা পার্টির মধ্যে কি ডেমোক্রেসির যদি কথা বলেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এই দুইটা পার্টির মধ্যে সেই রকম ডেমোক্রেসি নাই যেই ডেমোক্রেসি আমরা দেখতে চাই। আমি কোন ধরনের ডেমোক্রেসি দেখতে চাই, যে আমি যদি মনে করি যে বাংলাদেশের ধরেন 300টা আসনের যারা নেতা যারা নির্বাচন করবেন,